দ্রোহ, বিপ্লব, আন্দোলন, পরিবর্তন, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটের ২০২৪ ঘটনাবহুল ২০২৪। আজ ২০২৪-এর শেষ দিনটিতে দাঁড়িয়ে আছি আমরা। ২০২৪-এ বাংলাদেশে যেমন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে, তেমনি নতুন বাংলাদেশের কাছে আমাদের রয়েছে আকাশচুম্বী প্রত্যাশা। সেই প্রত্যাশা এবং প্রাপ্তি কতখানি যোগাযোগ করতে পারছে, সেই সব কিছু নিয়ে আজকের বছরের শেষ দিনের জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, প্রত্যাশা ও প্রাপ্তি কতটুকু, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আজকে দেশ সাম্প্রতিকে আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। শুরুতেই আমার অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর নুরুল আমিন ব্যাপারী, সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন কমরেড রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কমরেড রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন এবং ২০২৪ নিঃসন্দেহে আপনারা যারা সরাসরি মাঠে রাজনীতি করেন, আপনাদের জন্য একটি বড় পরিবর্তন নিয়ে এসছে। সেই পরিবর্তনের গল্পটা দিয়ে শুরু করতে চাই। ঠিক যেই প্রত্যাশা রেখে আসলে আপনারা বা আমরা সবাই, পুরো বাংলাদেশ এই আন্দোলন করেছে বা এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, সেই প্রত্যাশার সাথে আজকে ২০২৪-এর শেষ দিনটিতে এসে প্রাপ্তির কতখানি যোগসূত্র দেখতে পাচ্ছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, ওনাকে সালাম জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এক অর্থে এইবারের ৩৬৫ দিন শুধু ৩৬৫ দিন না, অনেক কিছু বলতে পারেন। এক ধরনের রুদ্ধশ্বাস, রাজপথে দীর্ঘ সময়, অসংখ্য মানুষের রক্ত দেওয়া এবং আহতর জীবনযাপনের ছটপটানি, তার মধ্য দিয়ে যদি খুব আমি সরলীকরণ করে বলতে চাই তাহলে বলবো যে এটার বছরের শুরুতে যেমন এক ধরনের কি বলবো যে সংগ্রাম, তার থেকে এক ধরনের অপ্রাপ্তি, আবার তারপরে দীর্ঘ সংগ্রাম এবং প্রাপ্তি, এবং শেষ দিকে এসে কিছুটা আমি বলবো যে এক ধরনের কতগুলো কনফিউশন এবং কিছুটা হতাশাও। এইরকম একটা মিশ্রণে আমি রাজনীতির অঙ্গনের কথাটাই মূলত মিন করতে চাইলাম। এইরকম একটা জায়গার মধ্যে দাঁড়িয়েছি বলে আমি প্রাথমিকভাবেই আজকে শেষ দিনের প্রায় শেষক্ষণে এসে আমরা উপস্থিত হয়েছি, সেটাই আমার কাছে মনে হচ্ছে। আমি কেন এই কথাটা বললাম, এইটার সপক্ষে দু চারটি কথা বলি এই পার্টে, আর কিছুই না। দেখুন, আমাদের দেশটা তো মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশ, কিন্তু মুক্তিযুদ্ধ মানে তো শুধু ৯ মাস না, দীর্ঘ ব্রিটিশ বিরোধী সংগ্রাম, তারপরে পাকিস্তানি স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রাম, এবং এটা খালি হুট করে যে টেনে বললাম তা না, পদে পদে সংগ্রাম। তার মধ্যে উনি আরও ভালো অঙ্কে করেই ভালো বলতে পারবেন যে ধরুন আমি যদি দুইটা একটা বড় মডেল করে আমি দাবি নামার জায়গা থেকেই কথাটা অ্যাকচুয়ালি বলার চেষ্টা করছি। একটা হচ্ছে ৫৪ যুক্ত ফ্রন্ট ২১ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান ১১ দফা, আর মুক্তিযুদ্ধের তার যে ঘোষণা, সেটার মধ্য দিয়ে যে আমরা আসলাম আর কি, এবং তারপরে ৭২-এর নানা সীমাবদ্ধতা সত্ত্বেও যে ৪ মূলনীতির ভিত্তিতে যে সংবিধান আমরা করলাম, সেই রকম একটা জায়গার উপরে দাঁড়িয়ে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের পরে আমাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এরপরে নানা ঘটনার মধ্যে ৯০-এর একটা গণ অভ্যুত্থান করতে হলো, কিন্তু তারপরেও ওইখানে যে রাজনৈতিক দলগুলো যারা আমরা ছিলাম, তারা যে অঙ্কগুলো করলাম, একমত যে পয়েন্টে হলাম, আমরা কথা রাখলাম না। আর অর্থনীতির দুর্বৃত্তায়নের ধারা চলতে থাকলো, তার মধ্য দিয়ে রাজনীতির দুর্বৃত্তায়ন বেড়ে চলতে থাকলো, এবং সর্বশেষ যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতাকে এমনভাবে কক্ষিগত করে রাখছিল, মনে হচ্ছিল যে এইটা থেকে যেন আর বেরিয়ে আসা সম্ভব না। এবং 18-র নির্বাচন মানে পরপর 3টা নির্বাচন, কি বলবো যে নেগেটিভ অর্থে অভূতপূর্ব, মানুষ কল্পনাতীত ঘটনাবলী ছিল। তো সেইটার মধ্য দিয়ে বছরের শুরুতে তারা ক্ষমতা আবার আহরণ করলো, কিন্তু আমাদেরও কিন্তু শুরু করতে হলো এটার বিরোধিতা করে, এবং মানুষের মধ্যে হয়তো এর কোনো পারসেপশন দাঁড়িয়েছিল যে বোধহয় আরো অনেকদিন কন্টিনিউ করবে, কিন্তু খুব আকস্মিকভাবে কখনো চলে যাবে সেটি হয়তো বাংলাদেশের মানুষ সহজে খুব একটা বিশ্বাস করতে পারছিল না। তাদের দাম্ভিকতা আসলে সেই জায়গাটিতে চলে গেছিল। এক মিনিটে এই জায়গায় পর্বটা শেষ করি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, শুধু দাম্ভিকতা তো বটেই, এবং আরো দাম্ভিকতা একটা অনেক বড় বিষয়, এটাকেই যদি বলি। কিন্তু এটা কিন্তু মানুষ একটা করছিল, সেন্স করছিল এইটা চলতে পারে না। তো কখন এটা কিন্তু বলে নাই, এবং মনে মনে আপনি এটাই যেই বলেন না কেন বলছিল এইটার পরিণতি কিন্তু ভালো হবে না, এটা কিন্তু সাধারণ মানুষই বলতো, কিন্তু কেউ অঙ্ক করে বলতে পারতো না।
কিন্তু সেইটা একটা অভূতপূর্ব গণঅভ্যুত্থান ঘটে গেল জুলাই আগস্টে এবং অসংখ্য মানুষের রক্ত দেওয়ার মধ্য দিয়ে। কিন্তু শেষে চলে আসি এই জায়গাতে মানুষের, যে আপনিও বলেছেন যে এই যে আমি বলবো যে আকস্মিক রক্ত দেওয়ার মধ্যে দিয়ে বিরাট প্রাপ্তি, তার মধ্যে যে প্রত্যাশা হলো, সেই প্রত্যাশা এই 5 মাসে নানা ধরনের প্রশ্নবিদ্ধ জায়গায় চলে এসেছে। বিশেষ করে মুক্তিযুদ্ধকে এমনভাবে প্রশ্নবিদ্ধ করার কাজটা চলে এসেছে, এবং যারা দীর্ঘদিন ধরে এই বিরোধী শক্তি, তাদের যে আস্ফলন এবং অন্য জায়গাগুলো যেখানে আছে, তাতে মানুষের মধ্যে কতকগুলো হতাশা বা কনফিউশন, এটাই এই বছরের শেষে এসে একটা অন্যতম আমি নেগেটিভ উপসর্গ হিসাবে চোখের সামনে দেখতে পাচ্ছি। অনেক আলোচনা সমালোচনা আছে, বড় একটি রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে আমরা দাঁড়িয়ে আছি, একদম নতুন একটি পরিস্থিতি আমাদের জন্য। নুরুল আমিন স্যার, আপনার কাছে আসি। 2024 আসলে বাংলাদেশের ইতিহাসের একটি অংশ হয়ে গেছে, এবং 2024 আমরা 36শে জুলাই দেখেছি। সেই 36শে জুলাইয়ের পরবর্তী সময়টাতে 8ই অগস্টের পর থেকে আজকে পর্যন্ত আসলে যেটি রুহিন হাসান প্রিন্সও বলছিলেন, আমরা নানানভাবে আসলে চেষ্টা করেছি, আমাদের প্রত্যাশা আকাশচুম্বী ছিল, এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। অন্তর্বর্তী সরকার আসলে ঠিক যেই জায়গাটিতে সাধারণ মানুষকে বা কিংবা আমি যদি বলি যে ভঙ্গুর অবস্থানে আসলে বাংলাদেশকে পেয়েছে, সেখান থেকে এই কয়েক মাসে বা আজকে বছরের শেষ দিনটিতে এসে তারা কতখানি উন্নত করতে পেরেছে? আপনাকে ধন্যবাদ, এবং সাথে তুহিন সাহেবকে ধন্যবাদ, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আসলে প্রথম থেকে যদি আমি শুরু করি, তাহলে আমরা দেখব 24 সালটি আমাদের নিকট অত্যন্ত ঐতিহাসিক রূপেই এসেছে। কারণ 24 সালে আমরা যে জিনিসটি প্রথম পেয়েছি সেটি হচ্ছে একটি অগণতান্ত্রিক সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। তবে এই রক্ষা পেতে গিয়ে আমাদের যেই প্রাণ দিতে হয়েছে, এটাও কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বেদনার বিষয়। কিন্তু আমরা দেখি যে 71 সালের পরে আমার দৃষ্টিকোণ থেকে আমরা যে দুটো অভ্যুত্থান দেখলাম, একটি হচ্ছে 90-এর অভ্যুত্থান, আর একটি হচ্ছে 24-এর অভ্যুত্থান। এটাকে আমি বারবার বিভিন্ন টক শোতে অভ্যুত্থান হিসাবে বলি, আমি একে কখনো বিপ্লব হিসাবে, আমি জাস্ট সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে ব্যাখ্যা দিতে পারি না, আখ্যায়িত করতে পারি না। সেই ক্ষেত্রে আমি দেখব এই কাঙ্ক্ষিত অভ্যুত্থানটি হয়েছে, এবং এখানে আরেকটু ঐতিহাসিক ব্যাপার হয়েছে। এ ধরনের অভ্যুত্থানটা সাধারণত নেতৃত্ব দেয় রাজনৈতিক দল, ন্যাশনাল পলিটিক্যাল পার্টি। সেখানে একটি জিনিস সৃষ্টি হয়েছে, ছাত্র জনতা, অর্থাৎ ছাত্ররাই কিন্তু প্রকৃতপক্ষে নেতৃত্ব দিয়েছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। তবে আরেকটি ব্যাপার হয়েছে এখানে একদম বৈচিত্র্যমূলক, সেটা হচ্ছে ডান বাম, যেটা আমরা দেখি বিশেষ করে ইসলামিক শক্তির সহ, যেটাকে মৌলবাদী বলেন, যেটা বলেন, ওদিকে আবার কমিউনিস্ট পার্টি সহ যারা আছে, লিবারেল পলিটিক্যাল পার্টিগুলো, সবাই কিন্তু রাজপথে নেমেছিল। এটা কিন্তু একটা ইউনিক ব্যাপার। এটা এখানে কিন্তু আবার আমাদের আশা সঞ্চার হয়েছিল। সেখানে যদি আমি নুরুল আমিন স্যার আপনাকে একটু প্রশ্ন করি, আপনি খুব সুন্দর একটি কথা বলছেন যে আমরা আসলে 36শে জুলাই পর্যন্ত সবাই একসাথে ছিলাম, সবাই একই সাথে একই দাবিতে রাজপথে ছিলাম। আজকে যখন আসলে আমরা ডিসেম্বরের 31 তারিখে চলে এসেছি, এখন আসলে সবার মাঝে রাজনৈতিক দল, সাধারণ ছাত্র কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকার, সবার মাঝে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে কিনা? দূরত্বটা সৃষ্টি হয়েছে, তা গত 2-3 দিনে আরো প্রকার রূপ ধারণ করেছে। এটি আমরা দেখেছি অগাস্ট মাসের পরবর্তী পর্যায়ে। এখানে আমি বলবো বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো কিছু ভুল ভ্রান্তি ছিল, অর্থাৎ যেভাবে সম্মিলিতভাবে তারা এই সমস্যাগুলিকে সমাধান করবে, এবং সেটা সকলে বসে কিন্তু উচিত ছিল ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা। অর্থাৎ যেই নেতৃত্বের অধীনে এই অভ্যুত্থানটা হয়েছে, তাদের পরিপক্কতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তারাই আবার রাজনৈতিক দল গঠন করছেন, সেই রাজনৈতিক দল নিয়েও আসলে অনেক সমালোচনা আছে। সেটা হবেই। আমি যেখানে যেতে চেয়েছি, তাহলে হতো কি, আজকে যে বিষয়টি হলো বা সামনে যেদিকে অগ্রসর হবে, আমাদের মনে হচ্ছে তাতে আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে তার যে কাজটি করেছে, আরও আমার মনে হয় ছাত্র নেতৃত্বের মধ্যে বৈষম্য দেখা দিবে রাজনৈতিক দলগুলোর সাথে। এবং পরবর্তী পর্যায়ে আমার মনে হয়
একটি অরাজকতা বা সৃষ্টি হয় কিনা। সেই সম্ভাবনাটা থেকে আসলে আমরা ঠিক কতখানি দূরে আছি? কমরেড রহিন হাসান প্রিন্স, এই যে আসলে ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলোর একটি দূরত্ব সৃষ্টি হচ্ছে, সেটি আসলে দিন যত যাচ্ছে তত বেশি দৃশ্যমান হচ্ছে। খুব সরাসরি আসলে তারা বাকবিতণ্ডায় জড়াচ্ছেন। সেই সাথে অন্তর্বর্তী সরকারের সাথেও রাজনৈতিক দলগুলোর এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে, আমরা সংলাপ হতে দেখেছি, কিন্তু সেই সংলাপ আদৌ কতখানি কার্যকর হয়েছে কিংবা ফলপ্রসূ হয়েছে সেটি এখন আমাদের সামনে দৃশ্যমান নয়। সেই সাথে নির্বাচন নিয়েও এক ধরনের ধোঁয়াশা কাজ করছে এখনো। সবকিছু মিলিয়ে আসলে পরিস্থিতি কি তাহলে আরেকটু জটিল পর্যায়ে যাবে 2025-এর শুরুতে? না, আমার মনে হয় হ্যাঁ, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, কিন্তু আমি স্যারের ধারাবাহিকতায় যদি বলি, কারণ উনি যেখানে শেষ করেছেন আমার মনে হয় যে একটা কি বলে শুধু একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকের চিন্তা না, একটা সাধারণ কি বলে বোধবুদ্ধি সম্পন্ন মানুষেরও চিন্তাটা বোধ হয় ওই রকমের জায়গায়। যদি আমরা দ্রুত যে সংকট দেখছি, কারণ যে ঐক্যের কথা আসলো এবং আমি একেবারে টেনে নিয়ে আসলাম, এখন যে সংকট দেখছি এটা যদি দ্রুত সমাধানের দিকে আমরা যেতে না পারি, তাহলে অরাজকতার কথা অনেকেই সামনে আনছে। কিন্তু যেটা আমি আজকে প্রথম দিকে এসে এই কথাটা বলতে চাই, এটা কাঙ্ক্ষিত না। আমরা সেই জায়গা থেকে কিভাবে মুক্তি পেতে পারি এই পথটা দেখা দরকার। এখন এইবারে এসে আমি ছোট 2-3টা কথা বলি। একটা হচ্ছে, দেখুন এই ঐক্যের জায়গাটা আমি যখন উনি বলছিলেন তখন এই চিন্তা করছিলাম, ধরুন একটা বড় গাছ আমরা যদি মনে করি তার ডালপালা কাটবো, তা ঠিক আছে, ডালপালা একটু আস্তে আস্তে কাটা যায়, কিন্তু এমন হয়ে গেছে যে এটা উচ্ছেদ করা ছাড়া কোনো পথ নাই, এবং উচ্ছেদ কোনো একক শক্তি করতে পারছে না। দেখুন উনি খুবই সুন্দর করে বলেছে, একটা অভ্যুত্থান হয়েছে এবং এটা কাঙ্ক্ষিত ছিল। খেয়াল করেন, আমরাও তাই মনে করি, আমরাও আমাদের লিখিত ডকুমেন্টও বলছি যে বাংলাদেশটা এরকম জায়গায় যাচ্ছে, খুবই কারেক্ট বলছেন। তাহলে সেইটা অনেক সময় যখন একা পারা যাচ্ছে না, তো ধরেন কোদাল নিয়ে কেউ, আমরা বাম দিক থেকে আঘাত করেছি, কেউ ডান দিক থেকে আঘাত করেছে, কেউ মধ্যদিন থেকে আঘাত করেছে, এইরকম একটা জায়গায়। তাহলে আপনি তো ওই জায়গায় তো কোনো রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে, রাজনৈতিক ঐক্য মানে শুধুমাত্র এক দফায় হয় না, আরো অনেক জায়গাগুলো হয়, তাই না হলে আপনি তো আগাতে পারবেন না। তাহলে ওইটা তো আমাদের বাস্তবিক ছিল না, এটা তো ঠিকই। তাহলে সেই জায়গায় উচ্ছেদের পরে আপনি দ্রুততম সময়, যে ধরুন উপড়ে ফেললাম গাছটা, তাহলে গাছটা সরিয়ে দ্রুততম সময়ে আমি যদি পথে যাওয়ার রেখাটা দ্রুত না করতে পারি, এটা যত দেরি করব তখন তো এক একজন এক এক চিন্তা করে তার জায়গায় যাব। নিশ্চয়ই, কিন্তু আবার একই কথায় যদি আমি বলি যে আপনারা যৌক্তিক সময় দিতে বলেছেন, আমি যৌক্তিক সময়টা একটু পরে আসি, সংস্কার চেয়েছেন, তাহলে এখন এসে কেন আপনাদের মনে হচ্ছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন প্রয়োজন? না, নির্বাচনের প্রশ্নটা একটু আসি, আমি এই জায়গাটা আসলেই দেখেন আমার ধারণা সমাধান কোনো সংকট দেখি না, যদি আমি ওই জায়গাটা ঠিক থাকি যে আমার গাছটা উপড়ে ফেললাম, আমরা গাছটা সরিয়ে আমরা যাত্রাপথ ঠিক করি, যার যার পথ সে বেছে নিক, এবং এই পথে যাওয়ার সময় সে মানুষকে জয় করার জায়গা কি করবে না করবে সেটা হয়তো ভোটের প্রশ্ন, সেটা আমি গেলাম না। সংকট আমার বিবেচনা হয়েছে এই যে গাছটা পরিষ্কারের জায়গায় এসে এইখানে আমরা যে কালক্ষেপণগুলো করছি, সেই কালক্ষেপণ কংক্রিট পজিশন থেকে বুঝিয়ে করতে পারলাম না। যদি এই সব রাজনৈতিক দলগুলো বা যারা এই গাছ উচ্ছেদের কাজ করলো তাদেরকে বুঝিয়ে যদি করা যেত, এই সংকট হতো না। সেই দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। এই কালক্ষেপণের পেছনে আসলে কোনো না কোনো কারণ আছে কিনা সেটা তো নিশ্চয়ই, কারণ কার্যকারণ ছাড়া কিছু হয় না। কিন্তু আমি বলছি এইখানে অন্তর্বর্তীকালীন সরকার শুরুতে যদি এইখানে আরো বিবেচিত, আমি বিবেচিত বলবো কারণ তারা তো আবার একটা দল না, নানা মতের লোক হয়েছে, তাদের অনেকের এই ধরনের রাজনৈতিক অভিজ্ঞতাও নাই। এই জন্য আমি বলছি যে ওইটা না করাতে এই ঘটনা ঘটছে, কিন্তু এখনো সময় আছে। আমরা আশা করব তারা তাহলে রাজনৈতিক দল এবং ওই ছাত্র এবং আরও শ্রেণী পেশার মানুষ তাদেরকে আস্থায় নিয়ে তাদের এই গাছটা সরানোর পরে, মানে রাস্তাটা উচ্ছেদের কৃত গাছের কথা বলছি, রাস্তার পরিষ্কার রাস্তার জন্য বলছি, আগানোর জন্য এই কাজটা যদি করতে দেরি করে ফেলে তাহলে সংকট হবে। সেটা কিন্তু শুধুমাত্র নির্বাচন না, আরো প্রশ্ন আছে, আমি পরে বলবো। যে সংকটের কথা আপনি বলছেন কিংবা পুরো 2024 জুড়ে আসলে যে শব্দটি আমরা সবচেয়ে বেশিবার শুনেছি সেটি হয়তো নির্বাচন, অর্থাৎ এই সরকার, ফ্যাসি সরকার পতনের পর থেকে সব রাজনৈতিক দল সবাই আসলে একটি নির্বাচন চাইছে। কিন্তু নুরুল আমিন স্যার, ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছেন তারা বলেছেন যে কোনোভাবেই আসলে ফ্যাসি সরকারের বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হতে দেওয়া যাবে না, কিংবা রাজনৈতিক দলগুলোর সাথে তাদের নানান বিষয় আসলে মতবিরোধ বেড়েই চলছে। সেক্ষেত্রে আসলে 2025-এ কি আমরা নির্বাচন দেখার সম্ভাবনা? এখানে আমি দেখব প্রকৃতপক্ষে রাজনৈতিক দলগুলো যেমনভাবে তাদের ডিমান্ডটা করতেছে নির্বাচনকে নিয়ে, এটা তাদের চিন্তা ভাবনা করা উচিত। তার কারণ হচ্ছে এই যে এতগুলো প্রাণ গেল, প্রায় 2000-এর মতো প্রাণ গিয়েছে, 30,000-এর মতো ছাত্র জনতা আহত হয়েছে,
এখন প্রশ্ন হচ্ছে এদেরও তো একটা বিচার করতে হবে। নিশ্চয়ই, কিন্তু স্যার বিচার প্রক্রিয়াটা তো দীর্ঘ, কত দীর্ঘদিন আসলে তাহলে আমরা নির্বাচন থেকে দূরে থাকবো? সেই প্রক্রিয়াটা তো আপনার শুরু করতে হবে। সেই প্রক্রিয়াটার জন্য কিভাবে করা যায় এটাও চিন্তা ভাবনা করতে হবে। বারবার কি আবার অভ্যুত্থান করবে, আবার কি অগণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসে কাজ করবে, এটাও চিন্তা করা উচিত আমার মনে হয়। তার কারণ উভয় দিকই করতে, তাদের যে দাবিটা ছাত্রদের, সেই দাবিটাতে যেমন নমনীয় হতে হবে তাদের, আবার অ্যাট দ্য সেম টাইম এই রাজনৈতিক দলগুলোর অগ্রসর হতে হবে যে কিভাবে এই কাজটি করা যায়। আপনি আসলে যেই সামঞ্জস্যের কথাটা বলছেন, সেই সামঞ্জস্য থেকে আমরা বিপরীতমুখী হচ্ছে কিনা, দূরে চলে যাচ্ছি কিনা? আমি দুদিন আজকে তো দেখলাম অনেক দূরে চলে যাচ্ছে আমরা, কিন্তু এর আগেও কিন্তু এত আমি হতাশ হয়নি, কিন্তু আজকে আমার একটু মনে হলো। তবে হতাশ হওয়ার কোনো কারণ নাই, এই ধরনের ঘটনাঘাত প্রতিঘাতের পরে কিন্তু নির্বাচন বিলম্বিত হবার কথা আমরা বলছি, অনেকেই বলার চেষ্টা করছেন, সমালোচনা আছে এটি নিয়ে যে অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে হয়তো খানিকটা বিলম্ব করার চেষ্টা করছে নির্বাচনে, যাতে করে ছাত্রদের যে রাজনৈতিক দল আসছে তারা যাতে গুছিয়ে উঠতে পারে, সেই সম্ভাবনা কি আদৌ আছে? এটা হচ্ছে কি, সেটা তো আমরা বুঝতে পারবো। সবাই বলছে দেশের জনগণ কিন্তু অত্যন্ত রাজনৈতিক বিষয় পরিপক্ক, হ্যাঁ, এরা বুঝতে পারবে কি করে। আমাদের সম্পর্কে তো শত বছর আগে গোখলে সুন্দর একটা মন্তব্য করেছেন, হট বেঙ্গল থিংস টুডে, দি রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। বাঙালিরা আজ যা ভাবে ভারতবর্ষ শত বছর পরে ভাবে। এটা কিন্তু এখনও ভারতবর্ষের কনটেক্সটে বাঙালিরা খুব আগেই বলতে পারে কোন দিকে ধাবিত হচ্ছে কি হচ্ছে। তো সেদিকে কিন্তু এরাই বলতে পারবে, যারা ভোটার তারাই বলতে পারবে যে কোন দিকে কি যাচ্ছে, আসলে আমাদেরকে নির্বাচন খুব প্রয়োজন, কিন্তু সেই নির্বাচন ঘিরেই আসলে সবচাইতে বেশি সমালোচনা চলছে এই মুহূর্তে। কমরেড হোসেন প্রিন্স, আপনি বলছিলেন যে কিছু ক্ষেত্রে আসলে সবাইকে এক থাকার কথা ছিল, বিশেষ করে আপনি মুক্তিযুদ্ধের কথা বলছিলেন, কিংবা সংবিধান নিয়ে আসলে বিগত কয়েকদিন ধরে আমরা যে ধরনের আলোচনা দেখছি, সেই সব কিছু নিয়ে অনেক কিছু জানার আছে আমাদের, সেই আলোচনায় আমরা আসবো। তবে একটি বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন, কমরেড হোসেন প্রিন্স। আমরা অনেক দাবি দেওয়া দেখেছি পুরো বছর জুড়ে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার যখন থেকে আসলে ক্ষমতায় এসছেন বা তারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, এরপর থেকে নানান ধরনের দাবি দেওয়া দেখেছি। সবশেষ জায়গাটিতে আমি একটু আসতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন তার সেই নেতৃত্ব, তারা সংবিধান পরিবর্তন করার কথা বলেছেন। আপনার মতামত জানতে চাই। আচ্ছা, আমি সংবিধান এটা তো বলা যায়, তার আগে একটু ছোট করে একটু আমি কথা বলি। সেটা হচ্ছে যে একটু আগে যেটা আপনি বললেন, প্রশ্ন তুললেন, যে আসলে আমার বিবেচনায়, হ্যাঁ, এক একটা দল, আমি তো বলেছি আমাদের দলের নানা মত আছে, বিভিন্ন দলগুলো, কিন্তু শুধু নির্বাচন যে প্রথম দিক থেকে বলা হয়েছে আমি এটা অ্যাকসেপ্ট করি না। বরঞ্চ প্রথমে কিন্তু আমরা বরাবর বলছি, অবশ্যই এত বড় হত্যাকাণ্ড বিশেষ ট্রাইব্যুনালে বিচারের কথা, সবাই আমরা তো একমত। আমরা বলেছি অবশ্যই সংস্কারের কথাটা হচ্ছে সংস্কার প্রক্রিয়া শুরু করতে হবে। এবার এরও ছোট দুটো উত্তর মানে বোঝার জন্য বলি। একটা হচ্ছে বিচার তো কাল পরশু 2-4 দিনে তো সম্ভব না, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। সেখানেই প্রশ্ন, কিন্তু তারা বারবার দাবি করছে বিচার প্রক্রিয়া শেষ হবার পর নির্বাচন করতে হবে। না, একটা শেষ করি তো ওইটা তো তাহলে কথা বলতে হবে। তাই যদি 20 বছর যদি লাগে তাহলে কি 20 বছর পর হবে নাকি? তো হাসিনার সুরে কথা হয়ে যায়। সংস্কার তো পৃথিবী যতদিন থাকবে ততদিন হবে, তাহলে তো কোনোদিন ইলেকশন হবে না। হাসিনা যেমন ডিফ্যাক্টো বলতে চাইছিল কি, যে উন্নয়ন যদি ঠিক রাখতে হয় তাহলে ক্ষমতার ধারাবাহিকতা ঠিক রাখতে হবে। ওই বিবেচনা উনি যে কোনো ভাবে করছেন, তাই প্রশ্নটা এটা হয়ে যায়। তা আমি বলছি কেউ বলতে পারে, তাহলে সেটা সমাধান কি ছিল? শুরুতে যখন অন্তর্বর্তীকালীন সরকার তারা কথা বলল, কিন্তু এই পর্যন্ত কোনো সংলাপ তারা করে নাই। তারা সবাইকে, আমি শুধু রাজনৈতিক দল বলছি, অন্যদেরকে আস্থায় নিয়ে যতটুকু ঐকমত্য করা যায় আলোচনা ওইটুকু হয়েছিল, সেইটুক করলে এই সংকটটা থাকতো না। কারণ নির্বাচন আমরাও চাই, কিন্তু পরিষ্কার বলেছি নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারে নির্বাচন করতে হবে। এবং সেইটা আমি বোঝার জন্য বলি, ধরেন কে যেন দেখলাম যে বললেন, উনি তো বলেছেন যে হয়তো এই বছরের মধ্যে নির্বাচন, আমরা তো সেটাও বলি। তা আমি তো দেখলাম আইনমন্ত্রী বলল উনি নাকি আগামী বিজয় দিবস কি বলে এই অল্প সময়ের মধ্যে বিচার কাজ শেষ করে উৎসব পালন করতে চায়। তাহলে শুরু তো হয়েই গেছে, বা করা যায়, না করার কিছু নেই। ধরুন বরঞ্চ এখানে একটা প্রশ্ন শেষ করে আমি ওই জায়গায় চলে যাই, জাতিসংঘকে ডেকে নিয়ে আসা হলো, তাদের কাছে পর্যাপ্ত তথ্যপত্র দেওয়া হলো না কেন? তাহলে কারা এটা ডিলে করছে? এই কথাগুলো কেন বলছি জানেন? যদি আপনি ঠিক কাজটা না করতে পারেন তাহলে হবে কি, পেছনে যে ধরনের অপশক্তিগুলো আছে সুযোগ তারা নেবে, গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করবে। এবার আমি আসি, কতগুলো ধরনের ঐক্যমত্য তো করতে হবে।
আপনি ঐক্যমত্য বলতে এই বিবেচনায় রাজনৈতিক দলগুলো তো আপনি ঐক্যমত্যর আশা করার ব্যাপার নাই, কারণ যার যার রাজনীতি আছে এবং সে কোথায় যেতে চায় ঠিক করা আছে। কিন্তু আমাদের দেশে সর্বোচ্চ ঐক্য কবে হয়েছিল বলেন? মুক্তিযুদ্ধের সময়। তার মধ্যে অনেকগুলো সেটেলড বিষয়, সেটা আলোচনা হতে পারে, আমি আলোচনাটা বাতিল কোনোটাই করছি না, সব বিষয়ে আলোচনা হতে পারে। ইতিহাস তার মতো করে, ইতিহাস তো আপনি আমাদের ক্ষমতাসীনরা এক এক রকম করেছে, সুতরাং তার একটা ভিন্ন ধরনের বিষয় আছে, সুতরাং সেটা হইতে পারে। কিন্তু এই যে কথা বললেন মুক্তিযুদ্ধকে ডিজন করে তো কোনো কিছু করা যাবে না, তাহলে তো বাংলাদেশ যে মানে না তার সাথে তাহলে কিসের কথা চলতে থাকে? সেইটার মধ্য দিয়ে অর্জিত সংবিধান। আমি আপনাকে খালি একটু আবারও তথ্য বলি, আমরা ৭২-এ যখন এই সংবিধান নিয়ে আলোচনা হয়, তৎকালীন সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমরা বলেছিলাম যে আমরা সমাজতন্ত্র চাই, এটা সমাজতান্ত্রিক সংবিধান না, এর গণতান্ত্রিক উপাদান হয়ে একটা গণতান্ত্রিক সংবিধান হোক, সেটা চাই। কিন্তু তখন আমরা বলেছিলাম এর অসম্পূর্ণতা আছে, এবং ৭২-এর 10ই অক্টোবর আমরা লিখিতভাবে আমাদের বক্তব্য বলেছিলাম। ছাত্র ইউনিয়ন, মহিলা পরিষদও তাদের রিজার্ভেশন বলেছিল, তারপরে কিছু সংশোধন করেছিল, কিছু করেন নাই। কিন্তু যার জন্য আমরা বলি, কিন্তু আমরা একটা বলি, ওর যে মূল ভিত্তি, যে 4 মূলনীতি, ওই মুক্তিযুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে এর আগে আমি বললাম 54-এর যুক্তফ্রন্ট 21 দফা 11 দফা, তার ভিত্তিতে ওইটাকে আমরা মনে করি ওই ভিত্তিটা ঠিক আছে। কিন্তু এরপর একের পর এক যে অগণতান্ত্রিক শাসন, এমনকি বাঙালি আদিবাসী সব মিলাই জাতিসত্তা সহ আরো অনেক জায়গায় আছে, 70 অনুচ্ছেদ বলেন, ক্ষমতার ভারসাম্য, পরিবর্তন করা হয়তো সম্ভব, কিন্তু সংবিধানকে কবর দিয়ে দিতে হবে, সংস্কার এবং আরো তো উন্নত করতে হবে সময়ের বিবেচনায়। কিন্তু কবর রচনা করার মধ্য দিয়ে ডিফ্যাক্টো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, সেইটা আমরা কোনোভাবে পরিষ্কার করে বলি। এইটা বরঞ্চ যতটুকু আমরা ঐক্যের ধারায় এসেছি এই সময় সেটাকে আরো বাধাগ্রস্ত করছে। ঠিক এই প্রশ্নটি করতে চাইছিলাম নুরুল আমিন স্যার, এই যে আসলে আমরা সংবিধান নিয়ে নতুন ভাবে আসলে বিভক্ত হয়ে যাচ্ছি, কোনো না কোনো ভাবে আজকে আসলে যে এই ধরনের ঘটনা নিয়ে এক ধরনের শঙ্কা ছিল আমরা সবাই জানি, সেটি হয়তো অন্তর্বর্তীকালীন সরকার কাটিয়ে উঠতে পেরেছে, কিন্তু আপনি কি মনে করছেন সামনেও আসলে আমাদের এই ধরনের আরো বিপদ আছে? আমি জাস্ট কনস্টিটিউশন সম্পর্কে একটু বলতে চাচ্ছি। কনস্টিটিউশন নিয়ে আলোচনা করতে গেলে খুব সহজেই বলা যায়, মানে এক একজন এক একভাবে কনস্টিটিউশন নিয়ে আলোচনা করেছে, কিন্তু জাস্ট কনস্টিটিউশন ছাড়াও কিন্তু রিটেন কনস্টিটিউশন ছাড়াও কিন্তু পৃথিবী অনেক দেশ চলতেছে। আপনার সেই গণতন্ত্রের আদিভূমি যদি দেখেন গ্রেট ব্রিটেন, ওখানে রিটেন কনস্টিটিউশন, নন রিটেন কনস্টিটিউশন কিছু রিটেন আছে, ম্যাগনা কার্টা, পিটিশন অফ রাইটস, বিল অফ রাইটস, এগুলো আছে। কনভেনশনগুলো কাস্টমস দিয়ে চলে। আপনি নিউজিল্যান্ডে চলে যান, সেখানেও কিন্তু কিছু নেই, এত কিছু। প্রশ্ন হচ্ছে আপনি এখন দেখবেন যে কনস্টিটিউশনটা কিন্তু প্রণয়ন করতে গেলে আবার দেখা যায় ওই কোন কোন দেশে কনস্টিটিউশন কিভাবে তৈরি করা হবে, কারণ এখানে স্বীকার করি বা না করি ক্লাস ক্যারেক্টার আছে। অর্থাৎ সবসময় একটি দেশের কনস্টিটিউশন কি করবে, একটা শ্রেণী স্বার্থ রক্ষা করবে। আপনি দেখেন সে পাকিস্তানি কনস্টিটিউশন যদি দেখেন কেন 9 বছর লেগেছে, সেখানেও দেখবো যে এখানে যা শ্রেণী স্বার্থের জন্য সামন্ত শ্রেণী একটা কথা বলেছে, পীর সাহেব একটা বলছে, তারপর 1000 বিঘা জমির মালিক সে একটা কথা বলেছে, এটা করতে হবে। এই জন্য সাধারণত কনস্টিটিউশন সম্পর্কে আমরা সহজভাবে বলি যে কনস্টিটিউশন ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ পাওয়ার রিলেশনশিপ ইন এ সোসাইটি। কনস্টিটিউশন হচ্ছে একটি সমাজের ক্ষমতা সম্পর্কিত আত্মজীবনী। এটা তাহলে আমি দেখব এই আত্মজীবনীটা তৈরি করতে গেলে বা তাকে রূপায়িত করতে গেলে কনস্টিটিউশনের মাধ্যমে সময় লেগে যাবে। প্রশ্ন হচ্ছে যে কথা তুহিন সাহেব বলেছেন যে এটা হচ্ছে আমরা কনস্টিটিউশনে কোন বিষয়গুলো নিয়ে 72-এর কনস্টিটিউশন কোন ধারাগুলোকে নিয়ে আমরা চলতে পারি সেটা চলি, তারপর যদি কিছু যদি পরিবর্তন করতে হয় পরিবর্তন অবশ্যই আমরা পরিবর্তন করব, এবং সেটার জন্য কিন্তু অসুবিধা হয় না। আমি আপনাকে এখানে একটা উদাহরণ দিয়ে দিই। 47 সালে যে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, সেই পাকিস্তান কিন্তু কনস্টিটিউশন তৈরি করতে 9 বছর চলে গেছে। চলছে কিভাবে, ওই 1935 সালের ভারত শাসন আইনের কিছু অংশ দিয়ে, 1947 সালের ভারত শাসন আইনের কিছু অংশ দিয়ে, তো এইভাবে তো কিছু আমরা 72 দিয়ে চলতে পারি। পরবর্তী পর্যায়ে সংবিধান পরিবর্তনের বিষয়টি যেমন আলোচিত হয়েছে এবছর জুড়ে, আসলে আওয়ামী লীগের মতন একটি রাজনৈতিক দল, তাদেরকে নিষিদ্ধ নিয়ে অনেক আলোচনা চলেছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্ররা যারা আছেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করেছেন, যে জায়গাটিতে রাজনৈতিক দলগুলোর আবার ভিন্ন মত। এখানে আমি বলবো, দেখেন এখানে জাস্ট আমাকে যদি একদম গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তর দিতে দেন, তাহলে আমি বলবো একটি রাজনৈতিক দলকে তার
ফাংশন করতে দেবে কিনা এটা দায়িত্ব কিন্তু জনগণের উপরে। কিভাবে? ওই নির্বাচনের মাধ্যমে জনগণ যদি রিজেক্ট করে দেয় তুমি শেষ হয়ে গেলা, রিজেক্ট না করলে সে চলতে পারে। এমন দাবিও তো তারা করেছে, আমি সহজভাবে না করা পর্যন্ত তারা নির্বাচন দেখতেই চান না। বাকি উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে হ্যাঁ আওয়ামী লীগকে তো কিছু শাস্তি পেতে হবে, কিছু না ভালো শাস্তি পেতে হবে, সেটা প্রথম থেকে ধরেন। এত দেরি লাগে না। তুহিন সাহেব যেটা বললেন এটা এত অবহেলা করতেছেন কেন, আপনারা গুরুত্ব দিচ্ছেন না কেন? আপনি প্রথমেই ধরেন যে বিচারটি, সে বিচারটি পিলখানা থেকে, পিলখানা বিচারটি করলে কিন্তু এসে দেয় কোথা থেকে কি হয়েছে। আজকে অভ্যুত্থান কি জন্য হয়েছে জানেন? অভ্যুত্থানে বড় একটা অ্যাক্টর ছিল সেনাবাহিনী। যদি ওই মিড র্যাঙ্কের সেনাবাহিনী যদি ওদিন না বলতো কি যে না আমরা ছাত্র জনতা গুলি করব না, এটা বলার পরে কিন্তু কাজ হয়ে গিয়েছে কি যে সরকার নরবর হয়ে গিয়েছে। পুলিশ তার পক্ষে ছিল, কিন্তু সেনাবাহিনী কি জন্য দিয়েছে, স্ট্যান্ড নিয়েছে, ওই পিলখানাতে আমার ভাইকে তুমি হত্যা করেছে। এটাকে আমরা বলি ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট। অর্থাৎ সেনাবাহিনী কেন তো শক্তিশালী, তার ইনস্টিটিউশনটি বড়, যেমন আমলাদের ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট আছে। এইগুলি বিশ্লেষণ করতে হবে একদম সহজভাবে। আমাদের প্রশ্ন আপনি তুলেছেন, তাদেরকে নিয়েও যথেষ্ট আলোচনা চলছে এই মুহূর্তে। তবে রুহিন হোসেন প্রিন্স, যে জায়গাটিতে ছিলাম, রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি আমি একটু বলি, বিএনপি এবং জামাত দীর্ঘদিন অর্থাৎ প্রায় 25 বছরে তারা রাজনৈতিক মিত্র। শেখ হাসিনার পতনের পর দীর্ঘ 25 বছরের এই রাজনৈতিক মিত্রদের মাঝেও হঠাৎ এক ধরনের বৈরী সম্পর্ক তৈরি হয়েছে, তারাও পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে, সেটিও আমরা শুনতে পাচ্ছি। এটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে, ফাটল ধরছে তার মানে সব জায়গায় রাজনৈতিক দলগুলোর মাঝেও। না, আমি এটা প্রশ্ন তোলারই তো কারণ দেখি না। এটা মনে রাখতে হবে, এটা তো এক এক দল এক একটা রাজনীতি আছে, এবং মনে রেখেন এক একটা রাজনৈতিক দল কিন্তু এখানে অন্য অর্থে শ্রেণীর স্বার্থ উঠেছে বলে আমি কথাটা বলছি। একটা রাজনৈতিক দলও কিন্তু একটা শ্রেণীর স্বার্থ রক্ষা করে। তো এখন ওই শ্রেণীর স্বার্থ রক্ষা করতে যে অনেক সময় নিজেদের স্বার্থের কারণে ঐক্যবদ্ধ। আমরাও আমাদের কমিউনিস্ট পার্টি বাম জোটগুলো তো একমত হয়েছি, আমরা একমত হয়ে মানে ইস্যু ভিত্তিক আমরা আছি, যার দল রেখে আমরা আমাদের স্বার্থে এই জায়গাটা, আমরা শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থে, ওরাও তাদের স্বার্থে এটা হয়েছিল, কেউ ভোটের স্বার্থে হয়। এখন এটা প্রয়োজন দেখছে না, এটা হচ্ছে না। সুতরাং জিনিসটাকে আমি সহজ করে দেখলে এইটা কোনো রাজনৈতিক বিভেদ হিসাবে আমি দেখতে চাই না। রাজনৈতিক বিভেদটা, আপনি যে কথাটা আমরা সূচনায় এটা বলেছি যে এত বড় একটা ঘটনার পরে আমাদের আগানোর জন্য যতটুকু ঐক্যমত্য জায়গায় দরকার, সেই জায়গায় সংকটটা কী হচ্ছে আপনি বিবেচনা ওইটা করতে হবে। হ্যাঁ, ওই বিবেচনা যদি না করি তাহলে কিন্তু এই সংকটের গভীরতা, আমরা যে এই যে আকাঙ্ক্ষায় গণ অভ্যুত্থান জনগণ করলো, আপনি এই যে কি বলে প্রত্যাশা প্রাপ্তির কথা বলেছেন, এই মানুষের আকাঙ্ক্ষাটা ধূলিসাৎ হয়ে যাবে। যা আপনি মনে রাখবেন, এই যে মানুষ তোর যে প্রত্যাশা, মানুষ হতাশ হলে এটার পিছনে রাষ্ট্রের সব স্টেক হোল্ডারদের সাথে আসলে বসবার কথা ছিল, আলোচনার প্রয়োজন ছিল, প্রত্যেকের মতামত গুরুত্ব পাওয়ার কথা ছিল, সেটা তো করলো না। তো মোটেই না, আমি এই কথাটা আবার রিপিট করছি, কথাটা এখনো সময় আছে। এই সরকার উদ্দেশ্যে একেবারে এই বছরের শেষ দিনে পরিষ্কার করে বলি, আমরা 12ই অগাস্ট, আমি এটাকে বারবার বলছি, কথাটা অনেকে মনে করতে পারে কেন বলি কিন্তু পজিটিভ জায়গা থেকে। প্রথম যেদিন দেখা করলাম আমরা কিন্তু ওনাকে কতগুলো কথা বলেছিলাম, যদিও এটা ছিল একটা বিশেষ ইস্যু ভিত্তিক, তিনবার ডেকেছিলেন একেবারে ইস্যু ভিত্তিক। ওইখানে যখন আমরা একটু নতুন কিছু কথা বলতে গেলাম ওনাকে, তখন জনৈক্য উপদেষ্টা, আমি নাম বলছি না, নিশ্চয়ই তিনি শুনলে বুঝছেন, সবাই জানেন, উনি কথাটা কেড়ে নিয়ে বললেন, হ্যাঁ আপনারা তো অনেক চিন্তা করেন, তা আপনারা আমাদেরকে একটা তাহলে রোডম্যাপ দিয়েন, 7 দিনে কি করব, 30 দিনে করবো, 100 দিনে। আমরা যেটা কি শুনতে চান? শুনতে চাইলে শুধু আমরা না, সবাইকে জিজ্ঞেস করেন, তারপরে আপনি অঙ্ক করে আপনারা আগান, তখন কোনো অসুবিধা নেই। আমরা 1 সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করলো, 1 সেপ্টেম্বর আসে নাই আজকে পর্যন্ত, তা আপনি কি করবেন? তাহলে আপনাকে তো, যদি আপনি মনে করেন যে আস্থায় নিয়েই আমাদের অগ্রসর হতে হবে, তাহলে আপনার কর্মকাণ্ড একরকম হইতে হবে। আর যদি আপনি মনে করেন যে না, আমি কিছু লোকের আস্থা নেব, কিছু লোকের মতো করব, এবং আমরা যা করি আমাদের জনগণ ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, এই ধরনের আকুণ্ঠ সমর্থন দিয়েছে, সেইটা নিয়ে আগাবো, আপনি তো পদে হোঁচট খাবেন। এবং এই হোঁচট খেলে তো সংকট না, মোটেই না, এটা খুব ভুল পদ্ধতি। কিন্তু ওইটা নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করে যেতে হবে। ওইটা বাদ দিয়েও করলে আর একটা হোঁচট খাবো। আমি বলছি যে এই কাজগুলো করার মধ্য দিয়ে যদি আমি সঠিকটা 100% সঠিক তো করতে পারবো না, ওইটা যদি ব্যর্থ হই, তাহলে মনে রাখেন যে অন্ধকারের শক্তিগুলো তার সুযোগ, অর্থাৎ নির্বাচন ছাড়া আসলে আমি ক্ষমতায় থাকবো বা আমি সবকিছুটি ভাবার এখন আর সুযোগ নেই, সেটা অন্তত 2024-এ আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি। কিন্তু এরপরেও আসলে বোঝাটা আমাদের কোথাও না কোথাও আসলে দূরে ঠেলে দিচ্ছে কিনা, কিংবা অন্তর্বর্তী সরকার খানিকটা ধীরে চলো নীতি, যেটি বিএনপি বলার চেষ্টা করছে, সেই নীতি মেনে চলছে কিনা, সেটি নিয়েও তো প্রশ্ন আছে। নাকি বিএনপি অনেকটাই নিশ্চিত যে একটি নির্বাচন হলে এই মুহূর্তে তাদের চাইতে বড় রাজনৈতিক দল মাঠে কেউ নেই, তারাই নির্বাচনে জয়ী হবেন, সে কারণে দ্রুততম সময়ের মধ্যে তারা নির্বাচন প্রত্যাশা করছেন? এই প্রশ্নের উত্তর নেব আর
আরো একটি বিরতির সময় হয়েছে। জেরুজালেম দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জেরুজালেম দেশ সাম্প্রতিক দেখছেন। নুরুল আমিন স্যার, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। আমরা অনেক ধরনের আসলে প্রত্যাশা করেছি, অনেক কিছু চিন্তা করেছি নতুন বছর নিয়ে, কিন্তু এই সময়টাতে দাঁড়িয়ে আসলে আমরা যেভাবে ভেবেছিলাম বাংলাদেশকে ঠিক যে জায়গাটাতে যাওয়ার কথা আমরা চিন্তা করেছি, রাজনৈতিক দলগুলো কিংবা অন্তর্বর্তী সরকার আসলে যে এই নীতিতে চলছে, বিএনপি বলার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার ধীরে চলো নীতিতে চলছে, আবার বিএনপি মনে করছে যত দ্রুত সম্ভব নির্বাচন তারা চাইছে। কারণ কি, তারা সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে নির্বাচন হলেই তারা নির্বাচিত হবে, এটি তারা অনেকটাই নিশ্চিত কিনা? এটা হয়েছে তারা তো প্রায় নিশ্চিতের জন্য। এটা আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। 91 সালে নির্বাচনে আমরা সকলেই জানি, মোরালে সবাই জানি, নির্বাচনের আগ থেকে কিন্তু আওয়ামী লীগ একদম দৃঢ়ভাবে বিশ্বাস করতে কি যে এবার ক্ষমতায় যাব। এমনকি ভোট গণনার সময় তারা জামা কাপড় পরে রেডি হয়েছে, কে কোন মন্ত্রিত্ব পাবে, শপথ গ্রহণ করার পরে কে বসবে। কিন্তু পরবর্তী পর্যায়ে রাতে 10টার পরে দেখা গেল যে পাশা উল্টে গিয়েছে। এখন জনগণ কি করে সেটা কিন্তু ভিন্ন, কিন্তু যোগ বিয়োগ করে আমরা বলতে পারি সেটা সবাই যে বিএনপি মনে হয় ক্ষমতায় চলে যাবে, বিগ মার্জিনে যাবে। নাকি আসলে বিএনপি মনে করছে যোগ বিয়োগ করে আসলে আর কোনো প্রয়োজন নাই, যেহেতু তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দল এই মুহূর্তে রাজনৈতিক মাঠেই নেই? হ্যাঁ, মাঠে থাকলে আমার মনে হয় তারা যদি সঠিকভাবে ফেয়ার ইলেকশন হতো আমার মনে বেশি সুবিধা করতে পারতো না। আমার মনে হয় যে ঘটনাগুলি ঘটছে আর এত জনতা এসেছে, আপনার মনে হঠাৎ কি এসেছে। সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে যে মা তার 3 মাসের সন্তানকে নিয়ে হাজির হয়েছেন শহীদ মিনারে। সাংবাদিকরা প্রশ্ন করেছে, আপনি 3 মাসের সন্তান নিয়ে আসছেন? বলে আমার এই সন্তান যেন একদিন বলতে পারে যে আমি এই আন্দোলনে শরিক হয়েছি। অর্থাৎ কত বড় ক্ষোভ ছিল ওই পতিত সরকারটা যদি আমি ইউজ করি তার উপরে, যে সমস্ত সর্বস্তরের জনতা নেমেছিল এখানে। তো সেটি হচ্ছে, এটার জন্য আমরা বারবার বলি আমি কিন্তু আশাবাদী। কারণ ওই কেন আশাবাদী? আশাবাদী হচ্ছে এত জনতা যেখানে নেমেছে, হ্যাঁ, আশা আকাঙ্ক্ষা নিয়ে, সেটাকে নস্যাৎ করার ক্ষমতা যদি রাজনৈতিক দলগুলি কেউ দেখাতে চায় অথবা ছাত্ররা দেখাতে চায়, তাহলে এরও কিন্তু একটা মাসুল দিতে হবে। এবং রাজনৈতিক দলের হাতে আসলে যেহেতু পরবর্তীতে রাষ্ট্রীয় যে দায়িত্ব সেটি যাচ্ছে, সেখানে রাজনৈতিক দলগুলোর নিশ্চয়ই দায়ভার অনেক বেশি। কমরেড হোসেন প্রিন্স, যে জায়গাটিতে আমরা আলোচনা করছি আসলে এই যে আসলে জনগণের পালস বুঝতে না পারার যে ভুল আওয়ামী লীগ করেছে সেটি 2024 আমাদেরকে দেখিয়েছে, সেই ভুল নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো সামনের বছরগুলোতে আর করবে না, সেটি রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহে বুঝতে পারার কথা। অন্তত সেই জায়গাগুলো নিয়ে আসলে আপনাদের রাজনৈতিক দলগুলোর মাঝে যে সংস্কার আমরা প্রত্যাশা করেছি সাধারণ জনগণ হিসেবে, ভোটার হিসেবে, সেই সংস্কারগুলো কি আপনারা শুরু করেছেন? না, আমি একটু আপনাকে বলি, আমি হয়তো উনি রাষ্ট্রবিজ্ঞানের তো শিক্ষক, উনি সামনে আছেন বলেই বলি, আমার মনে হয় এই কথাটা ভুল। আমি তো বলি যে ভুল তো করবেই রাজনৈতিক দলগুলো। কেন? একটা রাজনৈতিক দল যে শ্রেণীর স্বার্থ রক্ষা করে, ওই শ্রেণীর স্বার্থ রক্ষা করতে গেলেই তাকে অনিবার্যভাবে ভুল করতে হবে। যেমন আপনি একটা তেঁতুল গাছে সবসময় কি শুধু শ্রেণীর স্বার্থের কথা চিন্তা করবেন, রাষ্ট্রের কথা না, একটু শেষ করি, এটাই তো প্রধান, ওটাকে প্রধান, এটা প্রধান। আপনি যদি তেঁতুল গাছ লাগান আপনি মিষ্টি আম পাবেন না, এটুকু মনে রাখতে হবে। কিন্তু এটা ছেড়ে দিতে হবে জনগণের উপরে, জনগণের কথার উপরে দাঁড়িয়ে ওই যে আপনি পরে যেটা বললেন, তখন সে তার শুধরানোর কাজ কতটুকু করবে তার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করবে। এবার ওইটার উত্তর দিলে পারবো না, আমি একটু শেষ করি। আপনি যে কথা বলে আমাকে বলছেন সেটা একটু আমরা পয়েন্ট আউট করলে এটা বুঝতে জনগণ, কারণ এটা জনগণকে ইনভলভ করতে হবে আলোচনায়। কিন্তু খালি আমরা কি বলে গেলাম তা না, আলোচনার মধ্যে তো জনগণ যদি কিছু মেসেজ পায়, সে যদি কতগুলো প্রেশার ক্রিয়েট করে, তখন দেখবেন আমি টাইট হব, মানে রাজনৈতিক দল হিসাবে অন্যরাও টাইট হবে। এবার আসি, তাহলে ওইটা আগে মনে রাখতে হবে। আপনি একটা মানে সৎ উদ্দেশ্য, মানে ইচ্ছা দিয়ে হবে না, আপনাকে কতগুলো ওই ধরনের সেফটি ক্লজ রাখতে। এবার যেটা বললেন, এবার আপনি আমার দলের কথা বললেন, আমি তো ব্যক্তিগতভাবে টেলিভিশন অনেকবার বলেছি, এক একটা ঘটনার পরে সবাইকে রিভিজিট করা উচিত। যেমন আজকেও আমাদের কমরেড মনি সিং এর 34তম মৃত্যুবার্ষিকী ছিল, অস্থায়ী সরকার উপদেষ্টা, আমাদের অন্যতম প্রতিষ্ঠাতা। সেইখানে আমি একটা বক্তৃতা করে সকালেই বললাম যে আমাদের অন্যতম একটা খুঁজে দেখতে হবে এই যে তরুণ প্রজন্ম, তাদেরকে এই রাজনৈতিক দল, আমরা এবং অন্যরা তো ভালো কথা বললো, কেন কৃষ্ট করতে পারছি না, কেন অন্য জায়গায় যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে বর্ণচোরা এবং অন্যান্য কথা বললেও যাচ্ছে, সে রিভিজিট করতে হবে, সেটা অন্য বিষয়। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি তার 3টা, আপনি মিনিমাম যদি তার গণতন্ত্রায়নের কথা বলেন, যে কথাটা সামনে আসছে, আমরা মনে করি গণতন্ত্রায়নের 3টা পদ্ধতি উনি এর সাথে যোগ করলে আমি খুশি হব। একটা হবে সে তার কর্মসূচি নীতি যেটা করবে দলের কর্মীদের সাথে
মানে তাদেরকে আস্থায় নিয়ে করবে, তাদের সাথে কথা বলে। 2 নম্বরের নেতৃত্ব নির্বাচন হবে একেবারে সরাসরি গণতান্ত্রিক পদ্ধতিতে। 3 নম্বর হচ্ছে 100% আর্থিক স্বচ্ছতা থাকতে হবে। কমিউনিস্ট পার্টির এইটা কিন্তু আছে, কিন্তু আমরা আমাদের শ্রেণী, ওই যে তরুণ প্রজন্ম, আমাদের নারী, অন্যদের কেন আনতে পারছি না এবং এই আন্দোলনে কেন তারা সম্পৃক্ত হলো সেটা আমরা রিভিজিট করছি। নিশ্চয়ই আমরা সে কাজ করব। আমি এই পয়েন্টে একটু প্রশ্ন করতে চাই। রহিন হোসেন প্রিন্স, আপনি আর্থিক সামর্থ্যের কথা বলছিলেন, নিশ্চয়ই রাজনীতি করতে হলে সেই জায়গাটি প্রয়োজন আছে। ছাত্ররা আসলে এত বড় জমায়েত করছেন, তাদের অর্থনৈতিক উৎসটা কোথায়? সেটি তো আমারও কোশ্চেন হচ্ছে, যে বললাম যে একটা যে কোনো দলের হলে আর্থিক স্বচ্ছতা থাকতে হবে 100%। আপনি উইদাউট আর্থিক স্বচ্ছতা ছাড়া যদি করেন তাহলে অনিবার্যভাবে আপনি যতই ভালো ইচ্ছা করেন একসময় সংকটে পড়ে যাবেন। যে প্রশ্ন আপনার, এটা আমার না, আমাদের রাস্তায় যখন চলি একজন রিকশাওয়ালা ভাই যারা চেনে তাই ওই কোশ্চেন আমাকেও করে। আজকে যখন রিকশা উঠেছে আমাকে কোশ্চেন করে, আমি বলছি আপনিও খুঁজে দেখেন, এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। ছাত্র রাজনৈতিক দল করছে, সেটি নিয়ে হয়তো কারো কোনো দ্বিমত নেই। নতুন রাজনৈতিক দল আমরা প্রত্যাশা করতেই পারি এবং সেটি আসলে প্রয়োজনীয় গণতান্ত্রিক ধারার জন্য। কিন্তু যে স্বচ্ছতার কথা আমরা বলছি, যে জবাবদিহিতার জায়গা আমরা নিশ্চিত করতে চাই, সেটি হচ্ছে কি? আসলে জিনিস কি, আমি যেটা বলবো, স্বচ্ছতা জিনিসটা কিন্তু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি চলে যান সে 2500 বছর আগে, আমার তো সময় নাই, অত দূরে আমি যেতে পারবো না। সবচেয়ে আমাদের যে জ্ঞান, তাপস জ্ঞান, তাপস সক্রেটিস কি বলছে, যে পৃথিবীর সমস্ত জিনিসের চেয়ে সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে সততা, অর্থাৎ সততাই একমাত্র পথ, বাকি সকল যা আছে সবই বিপদ। অর্থাৎ একজন মানুষের সততা হচ্ছে আসল। তবে এই সততাটা কোথা থেকে আবার হয়ে যায়, আমরা দেখি পুঁজিবাদী ব্যবস্থায় কিন্তু আমরা দেখি নির্বাচনটা ওরা জবাবদিহিতা প্রশ্ন আসে, প্রথম দিকে ছিল না। অর্থাৎ প্রিমিটিভ অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল ইজ থ্রু করাপশন, এটা পুঁজিবাদী ব্যবস্থা আমরা দেখি যেখানে। কিন্তু ওরাই কিন্তু কী করেছে, আস্তে আস্তে ধীরে ধীরে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা দেখেন, আগে বিভিন্ন টাকা নিয়ে যেভাবে তুমি আমার দেশে যাও করাপশনের মাধ্যমে, কিন্তু এখন কি করতেছে, বলতেছে না তুমি জবাবদিহি দাও, অর্থাৎ তোমার জবাবদিহিতা লাগবে। পলিটিক্যাল পার্টির মধ্যে যদি আমি জবাবদিহিতার প্রশ্ন না রাখি তাহলে তো পার্টি বিকশিত হবে না। অর্থাৎ এই জন্য সবচেয়ে বড় যেটা আমরা দেখবো, একসময় বামপন্থী পার্টির মধ্যে ছিল সমালোচনা, আত্মসমালোচনা। সাধারণ জনগণ যারা ভোটার, যারা রাষ্ট্রের মালিক, তারা তো, কিন্তু তাদেরকে কি পলিটিক্যাল পার্টিগুলো আমি আবার বলতেছি, ওই আপনার যে আর্থিক স্বচ্ছতা যেটা আসছে ওটা কিন্তু পার্টির মধ্যে জবাবদিহিতা লাগবে। পার্টির মধ্যে না লাগলে আপনার তো পার্টি বিকশিত হবে না। বায়ু ব্যতীত মানুষ যেমন বাঁচতে পারে না, ঠিক তেমনি একটি পার্টির সমালোচনা, আত্মসমালোচনা ব্যতীত বিকশিত হতে পারে না। তো সেই বিকশিত হওয়ার পথ কিন্তু কোনটা, ওই আর্থিক ব্যবস্থাটাও দেখতে হবে। এটা দিয়েই কিন্তু দেখবো আপনার লেটেস্ট দিকে এরা যে গভর্নেন্স, গুড গভর্নেন্সের তত্ত্ব এনেছে, এটা কিন্তু এটা ওয়ার্ল্ড ব্যাংকের থিওরি। সবাইকে সবার জায়গা থেকে স্বচ্ছতা সেটি নিশ্চিত করতে হবে। আমরা প্রায় শেষ সময়ে চলে এসেছি। আমি শেষ প্রশ্নটি আপনাদের দুজনের কাছে একই প্রশ্ন রেখে শেষ করতে চাই। 2025 নিয়ে আসলে আমাদের অনেক স্বপ্ন আছে। সেই 2025-এ আমরা গণতান্ত্রিক বাংলাদেশের পথে কতখানি হাঁটবো, সেই সম্ভাবনা আমাদের সামনে কতটুকু? রহিন হোসেন প্রিন্স। এই কথার একেবারে ছোট উত্তর দিতে গেলে উনি বলেছেন যে হতাশ নই। আমরা আশা হই কেন জানেন? আশাবাদী হই নিশ্চয়ই, সবাইকে আশাবাদী প্রথম তো হতে হয়, সেইটা না হলে তো আর বেঁচে থাকাও যায় না, অগ্রগতির ধারা থাকে না। কিন্তু সেইটা আমাদের দেশগুলোতে, আমি অন্য জায়গায় গেলাম না, সেটা হচ্ছে দেখবেন শেষ বেলায় মানুষ হয়তো অনেক সময় যেটা চয়েস করে তার একটা সৎ আকাঙ্ক্ষা থেকে বাস্তবায়ন হয় না, সেটার একটা বিশ্লেষণের কারণে, বা তিনি পারেন না, হয়তো ওনারা পারবেন, আমরা রাজনৈতিক কারণে হয়তো পারবো, তারা পারেন না, এটা তাকে দোষ দিচ্ছি না। কিন্তু দেখবেন আমাদের দেশের মানুষ শেষ মুহূর্তে তারা কারেক্ট ডিসিশনটা নেয়। সুতরাং তাদের কাছে যদি আমরা প্রকৃত তথ্য উন্মোচিত করতে পারি এবং আমাদের দুর্বলতা তারাই কিন্তু ভালো ধরতে পারবে, সেই কাজটা করতে পারবে বলে সেই প্রত্যাশা থেকে আমি 2025-এ এই আশাবাদ ব্যক্ত করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার তারা সবাইকে আস্থায় নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন যদি করে তাহলে আমরা আমাদের অগ্রগতির ধারায় যেতে পারবো। না হলে উনি মাঝে বলে গেছেন নতুন অরাজক পরিস্থিতি হবে, যেটা আমাদের একেবারেই কাম্য না। আমি আশাবাদী কেন, মানুষ কিন্তু অগ্রসরমান উন্নয়নের দিকে যায়, আর ভূত দেখবেন পিছনের দিকে হাঁটে। তো যেহেতু আমরা মানুষ, আর বিশেষ করে আমরা যেহেতু বাঙালি, আমি কিন্তু অহংকার করি বাঙালি হিসাবে,
কারণ আমরা যেহেতু রাজনৈতিক সচেতন, এটা কিন্তু বড় একটা জিনিস। ঠিক। অনেকেই মনে করে রাজনীতি করে না, সেই চেতনা আমরা ধারণ করতে চাই। অ্যাকচুয়ালি যারা রাজনীতি সচেতন তারা কিন্তু ধন্যবাদ স্যার, আমাকে অগ্রসর প্রফেসর মানুষ। বারবার শেষ করতে বলছে। আজকে এই বছরের শেষ দেশ সাম্প্রতিক আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই সবাইকে বছরের মতন নববর্ষের শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। আপনাদেরকে দর্শক, এই বছরের মতন দেশ সাম্প্রতিক থেকে বিদায় নিচ্ছি। নিশ্চয়ই আগামীকাল নতুন বছরের শুভ সূচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য।